করবো হ্যাঁ, রাইটারের নাম। অবশ্যই অবশ্যই বলে দেবো, সব বলে দেবো। আগে ঠিক আছে, শুরুটা তা করি শুরু। ক্লাসটা, হুম নইলে হুম। দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে এবার পরিষ্কার? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনারা মোটামুটি ধ্বনিবর্ণ সম্পর্কে কম বেশি সবাই জানেন। তো আমার মূল কথা হচ্ছে যে আমরা ধ্বনি কাকে বলি। ব্যাকরণে, বাংলা ব্যাকরণে ধ্বনি তাকেই বলা হয় যেটি মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত হয়, তাই তো? মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত হয়। এক নম্বর পয়েন্টে আমরা এটা বলতে পারি। 2 নম্বর পয়েন্টে আমরা কি বলতে পারি? 2 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি যে ধ্বনি আহ, অর্থযুক্ত শব্দ গঠনে সাহায্য করে। অর্থাৎ যেটি ধ্বনি হবে সেটি অর্থযুক্ত বা অর্থপূর্ণ শব্দ গঠনে সাহায্য করবে বা ভূমিকা নেবে, এটা আমরা বলতে পারি 2 নম্বর পয়েন্টে। এখানে পরিষ্কার করে একটু লিখে দিই, থেকে উচ্চারিত। 3 নম্বর আমরা আর কি বলতে পারি? মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত ধ্বনি অর্থপূর্ণ শব্দ গঠনে সাহায্য করবে। এবং আরেকটা জিনিস আমরা বলতে পারি, সেটি হচ্ছে ধ্বনি ভাষার ক্ষুদ্রতম ক্ষুদ্রতম একক, বলতে পারি। হুম হুম। হ্যাঁ স্যার। তাহলে ধ্বনিকে আমরা এই 3টে ভাগ করতে পারি মোটামুটি, যে মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত হবে এবং ধ্বনি অর্থপূর্ণ শব্দ গঠনে সাহায্য করবে, আবার ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক হবে। আর একটা কথা আমরা এর সাথে একটু বলতে পারি, সেটি হচ্ছে ধ্বনি কিন্তু ক্ষুদ্রতম অর্থহীন একক। ক্ষুদ্রতম অর্থহীন একক, অর্থাৎ নিজের কোনো আলাদা কোনো অর্থ নেই, কিন্তু অর্থ গঠনে কিন্তু সাহায্য করে। তাহলে এই 4টে পয়েন্ট কিন্তু আমরা ধ্বনি সম্পর্কে বলতে পারি। এবং আরেকটা কথা আমাদের মানে বলা যেতে পারে, সেটা হচ্ছে ধ্বনি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, মানে বিমূর্ত। ধ্বনি যেহেতু উচ্চারণযোগ্য, ধ্বনি উচ্চারণযোগ্য, আমরা সবাই জানি এটা উচ্চারণ যোগ্য বা উচ্চারণ গ্রাহ্য, এবং সেই জন্য এটি বিমূর্ত। সেই জন্যই এটি বিমূর্ত, বিমূর্ত ধারণা। তাহলে ধ্বনি সম্পর্কে আমরা এই তথ্যগুলো আহ ভাবতে পারি বা ভাবি। এবার আমরা ধ্বনি বিজ্ঞান সম্পর্কে একটু আলোচনা করি। ঠিক আছে, ধ্বনি বিজ্ঞান। ধ্বনি তাহলে কাকে বলে? যদি বলা হয় যে ধ্বনির বৈশিষ্ট্যগুলো কি, তাহলে মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত ধ্বনি অর্থপূর্ণ শব্দ গঠনে সাহায্য করে। ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম অর্থহীন একক, এবং ধ্বনি যেহেতু উচ্চারণযোগ্য সেই জন্য একটি বিমূর্ত ধারণা। তো এই যে ভাষা বিজ্ঞানে বা ভাষাতে আমরা বাগধ্বনি বা ধ্বনি নিয়ে আলোচনা করি, সেটা মূলত আমরা দুটো তিনটে ভাগে করতে পারি এই ধারণাগুলো, মানে এই আলোচনাগুলো। সেই আলোচনাগুলো যে ভাগে আমরা করে থাকি, সেই ভাগগুলোর নাম আমরা যদি একটু দেখি, যে আমরা বলতে পারি ধ্বনি বিজ্ঞান। ধ্বনি বিজ্ঞানকে ইংরেজিতে বলে ফোনেটিক্স। নামগুলো আমাদের শোনা শোনা। 2 নম্বর আমরা যে শাখা নিয়ে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে ধ্বনি বিচার, যেটাকে বলা হয় ফোনেমিক্স। ফোনেটিক্স না, ফোনেমিক্স, MICS। এবং 3 নম্বর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে পারি, সেটি হচ্ছে ধ্বনি তত্ত্ব। ধ্বনি তত্ত্ব, এবার এটিকে আমরা ফোনোলজি বলি, ফোনোলজি। তাহলে এই 3টে ভাগে কিন্তু আমরা ধ্বনি নিয়ে আলোচনা করি, বা ধ্বনি নিয়ে আমরা আহ, সমালোচনাও করি আর কি। তাহলে প্রথমে আমরা যে ভাগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধ্বনি বিজ্ঞান। তো আমরা একটু হেডিং করি, ধ্বনি বিজ্ঞানটা কি। ধ্বনি বিজ্ঞান, সায়েন্স বলা হচ্ছে বিজ্ঞান,
কেন? কারণ ভাষা বিজ্ঞানের যে শাখায় আমরা এই যে বাগধ্বনির, ভাষা বিজ্ঞানের যে শাখায় আমরা বাগধ্বনির উচ্চারণগত, কেমন উচ্চারণ করা হয়, কেমন ভাবে উচ্চারণ করা হয়, কোন ধ্বনিকে কোথায় কিভাবে উচ্চারণ করা হয়, এবং শ্রুতিগত, উচ্চারণগত এবং শ্রুতিগত দিক থেকে বিশ্লেষণ করা হয় বা দিক বিশ্লেষণ করা হয়, তাকে ধ্বনি বিজ্ঞান বলে। তাকে ধ্বনি বিজ্ঞান বলে। বিষয়টা, এটা আরেকবার বলবেন ধ্বনিবিজ্ঞানটা? হ্যাঁ বলবো। দেখুন, একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন আমি খ উচ্চারণ করব, খ। তাহলে খকে আমরা কি কি ভাবে বিভক্ত করতে পারি একটু দেখি। খকে আমরা উচ্চারণগত বা শ্রুতিগত দিক থেকে আমরা বলতে পারি এটি হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন, বলতে পারি। আমরা বলতে পারি এটি স্পর্শ ব্যঞ্জন, বলতে পারি। আমরা এটিকে বলতে পারি অঘোষ ব্যঞ্জন, বলতে পারি। আমরা এটাকে বলতে পারি এটি মহাপ্রাণ বর্ণ বা মহাপ্রাণ ধ্বনি, বলতে পারি। তাহলে আমরা ধ্বনি বিজ্ঞান তাকেই বলবো যে তত্ত্বে, মানে যে বিষয়ের মধ্যে আমরা বাগধ্বনির, বাগধ্বনি মানে আমাদের যেগুলো আমরা উচ্চারণ করি যে ধ্বনিগুলোকে, তাকেই বাগধ্বনি বলা হয়। তাদের উচ্চারণগত এবং শ্রুতিগত, অর্থাৎ আমি উচ্চারণ করছি কেউ শুনছে, এর যে দিক বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ধ্বনি বিজ্ঞান, যে বিষয়ের মধ্যে এটা করা হয়। এটা আমি খ দিয়ে করলাম। এটা আপনারা যে কোনো শব্দ, মানে যে কোনো ধ্বনি দিয়েই করতে পারেন। সেটা খ হতে পারে, গ হতে পারে, ক হতে পারে, চ হতে পারে, ছ হতে পারে, যা খুশি হতে পারে। তো আমরা এইভাবে ব্যাখ্যা করি। তাহলে ধ্বনি বিজ্ঞানটা কি বোঝা গেল কি? বলুন। ধ্বনি বিজ্ঞান হচ্ছে তাহলে বাগধ্বনির উচ্চারণগত এবং শ্রুতিগত দিক বিশ্লেষণ করা হয়, তাকে বলা হয় ধ্বনি বিজ্ঞান। কি বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার। এবার দেখুন, বাগধ্বনি, এই যে ধ্বনি বিজ্ঞানে বাগধ্বনি দুই প্রকারে। বাগধ্বনি দুই প্রকার, আমি যেভাবে করাচ্ছি তাতে আপনাদের 11-12 পার্টটাও হয়ে যাবে। তো এক নম্বর হচ্ছে বিভাজ্য ধ্বনি, বিভাজ্য ধ্বনি, এবং অপরটি হচ্ছে অবিভাজ্য ধ্বনি। তাহলে একটি হচ্ছে বিভাজ্য ধ্বনি, অপরটি হচ্ছে অবিভাজ্য ধ্বনি। তাহলে কটি ধ্বনি আছে? যদি বলা হয় ধ্বনি বিজ্ঞানে বাগধ্বনি কয় প্রকার, তাহলে দুই প্রকার। একটা হচ্ছে বিভাজ্য ধ্বনি, একটি অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি কাকে বলা হয় এবার আমরা একটু দেখি যে বিভাজ্য ধ্বনিটা কি। বিভাজ্য ধ্বনি, বিভাজ্য ধ্বনি হচ্ছে যে ধ্বনিকে, ভাষার যে ধ্বনিকে বিভাজন করা যায় বা ভাগ করা যায় তাকে বলা হয় বিভাজ্য ধ্বনি। তাহলে কি বললাম? বিভাজনযোগ্য, বিভাজনযোগ্য ধ্বনিকে বিভাজ্য ধ্বনি বলে। এবার আমাদের মাথায় আছে যে বিভাজনযোগ্যটা কি। তাহলে বিভাজনযোগ্যটা কিছুই নয়, আমরা যখন বর্ণ বিশ্লেষণ করছি তখন আমরা স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির বিভাজন করতে পারি। যেমন আমরা লিখলাম বিকাশ, তাহলে আমরা এটাকে ভাঙতে পারছি ব হ্রস্বই যোগ ক যোগ আ যোগ তালব্য শ। এটা করলাম, এবং যেহেতু এখানে অ এর উচ্চারণ সরাসরি হচ্ছে না তাই আমরা অকে ব্রাকেটে রাখলাম। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিকাশ এই শব্দটিকে আমরা ব্যঞ্জন এবং স্বরধ্বনিতে, মানে স্বরবর্ণে এবং ব্যঞ্জন বর্ণে বিভাজন করলাম, অর্থাৎ বর্ণ বিশ্লেষণ করলাম। এই যে করতে পারলাম, এটাকেই বলা হচ্ছে বিভাজ্য ধ্বনি। এগুলোই হচ্ছে বিভাজ্য ধ্বনি। তাহলে প্রত্যেকটা স্বনিম, প্রত্যেকটা আলাদা আলাদা বাগধ্বনি এক একটা বিভাজ্য ধ্বনি।
আমরা বলতেই পারি। তাহলে বিভাজ্য ধ্বনি আমরা কয় প্রকার, তাহলে এবার আমরা দেখে নিই। তাহলে আমরা এখানে বিভাজ্য ধ্বনি তো দেখতেই পাচ্ছি দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি এবং একটি ব্যঞ্জন ধ্বনি। তাহলে বিভাজ্য ধ্বনি কয় প্রকার এখানে বলুন? দুই প্রকার, একটি হচ্ছে স্বরধ্বনি এবং অপরটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এবার আমরা স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আলোচনা করব। তো তার আগে আমরা যদি বলি যে বাকযন্ত্র কি, বাকযন্ত্র, তাহলে আমরা কি উত্তর দেব বলুন তো? বাকযন্ত্র কি? বাকযন্ত্র কি? বাকযন্ত্র হচ্ছে শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে আমরা কথা বলি বা ধ্বনি উচ্চারণ করি তাকেই আমরা বাকযন্ত্র বলি। বাকযন্ত্রের মধ্যে আমরা পাবো হচ্ছে বাক আর যন্ত্র। তাহলে বাক মানে কথা বলা, অর্থাৎ কথা বলার জন্য আমাদের শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যৌথ উদ্যোগে কাজ করে সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একত্রে আমরা বাকযন্ত্র বলি। যেমন আমরা বাকযন্ত্রের মধ্যে কি পাবো? ফুসফুস পাবো। আমরা আর কি পাবো? আমরা স্বরনালী পাবো বা শ্বাসনালী পাবো। আমরা আরো পাবো কি? আমরা স্বরতন্ত্রী পাবো। আমরা, আচ্ছা আমি এখানে এটা 1 2 3 এইভাবে লিখি। আচ্ছা, তাহলে আমরা পাবো জিহ্বা, পাবো জিহ্বা। আমরা পাবো তালু। আমরা পাবো দন্ত। আমরা পাবো ওষ্ঠ। আচ্ছা, দন্তে জফলাটা দরকার নেই। ওষ্ঠ। আমরা পাবো মূর্ধা। আমরা আর কি পাবো? আমরা পাবো কণ্ঠ। আমরা পাবো নাসিকা। তাহলে এগুলোকে আমরা বাকযন্ত্র বলি একত্রে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এই যে বাকযন্ত্র, বাকযন্ত্র কি করছে? বাকযন্ত্র আমাদের কথা বলায় সাহায্য করছে। তো বাকযন্ত্র থেকে আমাদের তেমন কিছু প্রশ্ন আপাতত আসবে না, মানে আসলে আমি পরে দেখব, ঠিক আছে? আপাতত আমরা স্বরধ্বনিতে চলে যাই। স্বরধ্বনি কি? স্বর কথার অর্থ কি? স্বর কথার অর্থ হচ্ছে শ্বাসবায়ু বা প্রাণবায়ু। তাহলে স্বর কথার অর্থ আমরা একটু লিখে নিই। স্বর কথার অর্থ হচ্ছে শ্বাসবায়ু বা প্রাণবায়ু। প্রাণবায়ু একই ব্যাপার, যেটি আমাদের বেঁচে থাকতে সহায়তা করে তাকেই তো আমরা প্রাণবায়ু বলি। তাহলে শ্বাসবায়ু বা প্রাণবায়ু কি আমরা জানি, বুঝতে পারলাম, কিন্তু এটাকে স্বরধ্বনি বলা হয় কেন? আচ্ছা, স্বরধ্বনির সংজ্ঞা যদি আমি কাউকে জিজ্ঞাসা করি বা কেউ যদি বলতে চান, কি বলবেন? স্বরধ্বনির সংজ্ঞা কি, ডেফিনেশন? যে ধ্বনি উচ্চারণের সময় মুখবিহবারের কোথাও বাধাপ্রাপ্ত হয় না বা হলেও তার গুণগত মান নষ্ট হয় না তাকে আমরা বলবো স্বরধ্বনি। স্বরবর্ণ বলবো? স্বরধ্বনি বলবো, উচ্চারণ বললাম। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি যে বিনা বাধায়, বিনা বাধায় যে সকল ধ্বনি উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। এবার প্রশ্ন হলো, স্বরধ্বনি লিখিত রূপকে স্বরবর্ণ বলে, স্বরধ্বনির লিখিত রূপকে স্বরবর্ণ বলে। স্বরধ্বনির লিখিত রূপকে স্বরবর্ণ বলে। এখনো পর্যন্ত কিন্তু আমাদের তেমন কিচ্ছু আসেনি, হ্যাঁ? তো
আমরা যদি স্বরধ্বনি বলি যে মূলত স্বরধ্বনির ভাগ কি কি, তাহলে আমরা একটু ভাগগুলো করি এবার। হ্যাঁ, তাহলে আমরা একটু ভাগগুলো দেখতে থাকি যে স্বরধ্বনি কত রকমের হয়ে থাকে। স্বরধ্বনি আমরা মূলত যদি গঠনগত দিক থেকে বিভাজন করি, গঠনগত, তাহলে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি এবং অপরটি হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি সংখ্যায় হচ্ছে 7টি, কিন্তু যৌগিক স্বরধ্বনি কটি? যৌগিক স্বরধ্বনি কটি কে বলতে পারবে? এই 11টা, তবে না না, সরি সরি, যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুই, 60। দুটো। আচ্ছা, আমি একটুখানি ক্লিয়ার করি। হ্যাঁ, আচ্ছা, যতগুলো স্বরধ্বনি আছে ততগুলোই কি স্বরবর্ণ আছে, না স্যার, নাকি স্বরবর্ণের সংখ্যা স্বরধ্বনির থেকে কম? না, স্বরধ্বনির সংখ্যা স্বরবর্ণের থেকে কম। স্বরধ্বনি হচ্ছে 7টি আর স্বরবর্ণ হচ্ছে 11টি। আচ্ছা, এবার অনেকেই এই জায়গাটায় একটুখানি গন্ডগোল করে থাকেন। সেটা হচ্ছে স্বরধ্বনিকে আমরা কটি ভাগে ভাগ করেছি? 2টি। গঠনগত দিক থেকে দুটি ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি এবং একটি যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, কিন্তু যৌগিক স্বরধ্বনি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম আপনারা সবাই শুনেছেন আশা করি, যিনি একটি বিখ্যাত বইয়ের গ্রন্থের রচয়িতা, ওডিবিএল নামক। সেই সুনীতি কুমার চট্টোপাধ্যায় 25টি যৌগিক স্বরধ্বনির প্রসঙ্গ তুলেছেন। কতগুলি? 25টি। হ্যাঁ, এবার ভালো করে শুনবেন। হ্যাঁ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এছাড়াও আপনারা সবাই আরেকজনের নাম জানেন, যিনি কল্যাণী ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন বাংলা ভাষার। তিনি হচ্ছেন রামেশ্বর শাহ, যার বই আমরা পড়ি। ডক্টর রামেশ্বর শাহ মহাশয়ও যৌগিক স্বরের কথা কতগুলো বলেছেন? দেখুন, লিখেছি 25টি। ঠিক আছে, একমাত্র আপনাদের মধ্যে একজন বললেন যে যৌগিক স্বরধ্বনি 2টি। এই কথাটি কেবলমাত্র এই যে 2টি স্বরধ্বনি, বা এখানেও আমাদের 2টি স্বরধ্বনি, 2টি স্বরধ্বনির প্রসঙ্গে আহ, যুক্তি দিয়েছিলেন দুজন ব্যক্তি। একজন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এবং আরেকজন হচ্ছে ভাষাতাত্ত্বিক ডক্টর সুকুমার সেন মহাশয়। তো আমরা দুটো ধরবো নাকি 25টা ধরবো, এটা নিয়ে মতবিরোধ তৈরি হওয়াতে আমরা বলতে পারি যে ধ্বনির সংখ্যা কম হয়, বর্ণের সংখ্যা বেশি হয়, এটা আমরা জানি। কিন্তু যৌগিক স্বরধ্বনির ক্ষেত্রে দেখা যায় এমন কিছু যৌগিক স্বরধ্বনি আছে যাদের নিজস্ব কোনো কার চিহ্ন নেই বা নিজস্ব কোনো বর্ণ নেই। তারা পাশাপাশি দুটি স্বরধ্বনি বসে একটি যৌগিক স্বরধ্বনি তৈরি করছে, যেহেতু তারা পাশাপাশি বসে একটাই স্বরে উচ্চারিত হচ্ছে বা একটাই আহ দলে উচ্চারিত হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন আমি বললাম ক্ষয়াকার হস্যই খায়। এর বর্ণ বিশ্লেষণ করলে আমরা পাবো খ যোগ আ যোগ হ্রস্বই। এবার আমাকে বলুন, এই যে আ এবং হ্রস্বই, এটিকে যদি আমরা একসাথে লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি। এর আলাদা কি কোনো কার চিহ্ন বা সিম্বল বা প্রতীক কিছু আছে? না। যেহেতু এর আলাদা কোনো সিম্বল বা প্রতীক বা চিহ্ন কিছু নেই, সেই জন্যই আই এই অংশটুকুই একটা ধ্বনি হিসাবে কাজ করছে। আর যেহেতু এর নিজস্ব কোনো বর্ণ নেই, নিজস্ব কোনো কার চিহ্ন নেই, সেই জন্য এগুলোকে বর্ণের মধ্যে ফেলছি না আমরা।
আমরা ধ্বনির মধ্যে ফেলছি। সেই জন্য এইভাবে আমরা আই এটি একটি যৌগিক স্বরধ্বনি করতে পারি, এবং আমরা এই যৌগিক স্বরধ্বনির চিহ্ন দিতে পারি এইরকম। এটা একটা বন্ডিং এর চিহ্ন, বন্ড। তো এইবার ভালো করে বুঝুন যে এখানে 25টা আমি বললাম, কেন বললাম এখানে 25টা কেন বললাম, এখানে দুটো কেন বললাম, এখানে দুটো কেন বললাম। কারণ বিদ্যাসাগর মহাশয় ওই আর ঔ এই দুটোকেই যৌগিক স্বরধ্বনি বা স্বরবর্ণ যাই হোক তাই বলছেন। আর সুকুমার সেন মহাশয়ও ওই এবং ঔ ঔ এবং এই দুটোকেই যৌগিক স্বরবর্ণ এবং স্বরধ্বনি দুটোতেই আখ্যায়িত করেছেন বিদ্যাসাগর মহাশয় এবং সুকুমার সেন। কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং রামেশ্বর শাহ এই দুজন ব্যক্তিত্ব তারা কি করছেন, তারা এই দুটি বাদ দিয়েও বা ব্যতি রেখেও আরো কিন্তু বেশ কিছু যৌগিক স্বরধ্বনির উল্লেখ করেছেন। যেমন আমি যদি বলি এ উ এউ, আ ও আও, এগুলো কিন্তু এক একটা যৌগিক স্বরধ্বনি। এগুলো নির্দিষ্ট কিন্তু কোনো কার চিহ্ন বা সিম্বল বা প্রতীক নেই। তাহলে যদি প্রশ্ন করা হয় যে মৌলিক স্বরধ্বনি কটি, তাহলে উত্তর দেব 7টি। কিন্তু যদি বলা হয় যৌগিক স্বরধ্বনি কটি, তাহলে আমরা অথেন্টিক কিন্তু বর্তমানে এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং রামেশ্বর শাহ এই দুজন মহাশয়কেই মান্যতা দিয়ে 25টি যৌগিক স্বরধ্বনির কথা বলবো। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এইবার আমরা যদি মৌলিক স্বরধ্বনির দিকে যাই স্যার তাহলে, স্যার হ্যাঁ স্যার, বলুন। যদি প্রশ্ন করে যে 25টা বলছো কিন্তু বিদ্যাসাগর মহাশয় আর সুকুমার সেন তো দুটো বলেছে, সেখানে উত্তরটা কি দেবো একটু বলে দিন। মানে ওটা আরেকবার একটু শুনতে হ্যাঁ, চাইছি, উত্তরটা কি দেবো। এবার উত্তরটা এই দেবে যে যৌগিক স্বরধ্বনি কাকে বলে। প্রশ্নটা যদি করা হয় তাহলে উত্তরটা কি আসবে, দুটি মৌলিক স্বরধ্বনি পাশাপাশি যুক্ত অবস্থায় থেকে যখন উচ্চারিত হয় তখন তাকে যৌগিক স্বরধ্বনি বলে, তাই তো? এবার আমরা তো এমন অনেক শব্দ আমরা বাংলা ভাষায় দেখতে পাই যেগুলো পাশাপাশি দুটি স্বরধ্বনি নিয়ে তৈরি হয়েছে, অথচ সেই স্বরধ্বনি দুটিকে যুক্ত করে ওই বা ঔ এর মতন উচ্চারণ আসছে না, অন্য কিছুর মতন উচ্চারণ আসছে। সেক্ষেত্রে কি তাহলে সেই দুটো মৌলিক স্বরধ্বনি যুক্ত হয়ে যেটা তৈরি করেছে তাকে কি আমরা যৌগিক স্বরধ্বনি বলতে পারবো না বা বলবো না? আচ্ছা। না বলবো, অবশ্যই বলবো। হুম সেই হুম। জন্য বিদ্যাসাগর মহাশয় বা সুকুমার সেন মাত্র দুটিকে যৌগিক স্বরধ্বনি হিসেবে আখ্যায়িত করলেও আধুনিক ভাষাতাত্ত্বিকদের মতে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রামেশ্বর শাহ বা অন্যান্য পবিত্র সরকারের মতন যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদের মতে কিন্তু যৌগিক স্বরধ্বনি সংখ্যায় অনেক বেশি। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ। এবার চলে আসি, এবার কোথায় চলে আসবো, এবার চলে আসবো মৌলিক স্বরধ্বনিতে। মৌলিক স্বরধ্বনিতে আপনারা সবাই এই ছবিটার সঙ্গে ওয়াকিবহাল। আমি ছবিটা খুব ভালো আঁকতে পারবো না এখানে, তাও যেটুকু আঁকতে পারি এরকম একটা ছবি আপনারা পরিচিত। এই যে ছবিটা, এখানে আমি ভার্টিক্যালি কোনো দাগ দিচ্ছি না, হরাইজন্টালি আমরা 4টে দাগ কাটছি। এই যে 1 2 3 এবং 4, এই 4টে দাগ আমি কাটলাম হরাইজন্টালি মানে আনুভূমিক। এবার এইখানে আমি লিখলাম হ্রস্ব ই, এখানে হ্রস্ব উ, এখানে এ, এখানে ও, এখানে অ, সরি এখানে এ, এখানে অ এবং এখানে আ। এই তো 7টা মৌলিক স্বরধ্বনি। তার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে যদি এইটা সামনের দিক হয়, মানে এটা যদি সম্মুখ হয়, তাহলে এইটুকু এই 3টে কি হবে, পশ্চাৎ। এটা যদি প্রসারিত হয়, মানে উচ্চারিত হওয়ার সময় যদি ঠোঁট প্রসারিত হয়, তাহলে এটা হবে কুঞ্চিত। এটা যদি এই এই দুটো যদি উঁচুর অবস্থানে থাকে তাহলে এটা হবে উচ্চ।
এটা যদি আটা যদি নিচুতে থাকে মানে নিচের অবস্থানে রয়েছে তাহলে এটা হবে নিম্ন। একই রকম ভাবে এবং অ এটাকে বলা হয় নিম্ন মধ্য। এবং এ আর ও এটা উচ্চ অবস্থান থেকে একটু নিচুতে আছে, এটাকে বলা হয় উচ্চ মধ্য। তাহলে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন, এটা আমাদের উচ্চতা অনুসারে। আর সম্মুখ বা প্রসারিত এটা হচ্ছে আমাদের সামনের দিক এবং ঠোঁট প্রসারিত হয় তার ভিত্তিতে। এবং পশ্চাৎ এবং কুঞ্চিত বুঝতে পারছেন, পশ্চাৎ মানে পেছনে উচ্চারিত হবে অর্থাৎ জিহ্বা পিছিয়ে আসবে, এবং কুঞ্চিত হবে অর্থাৎ ওষ্ঠ দুটি মানে ওষ্ঠ এবং অধর এই দুটি একটু বর্তুলাকার বা গোলাকার বা ছোট হয়ে যাবে, কুঞ্চিত হয়ে যাবে। তাহলে এই যে ভাগগুলো করলাম, এ বাদেও আরেকটা ধরনের ভাগ কিন্তু মৌলিক স্বরধ্বনিকে করা যায়, সেটি হচ্ছে মুখবিবরের আকৃতির উপরে নির্ভর করে একটা ভাগ করা যায়। মুখবিবর মানে আমাদের মুখের ভেতরের গর্ত বা গহ্বরটাকে কেন্দ্র করে সেটি কেমন আকার ধারণ করছে তার উপরে ভিত্তি করে কিন্তু আমরা আরেকটা ভাগ করতে পারি। সেই ভাগটা কি আমরা একটু দেখি। আমরা হ্রস্বই এবং হ্রস্বউ এই দুটোকে আমরা বলতে পারি সংবৃত স্বরধ্বনি। সংবৃত মানে বদ্ধ, আবদ্ধ। অর্থাৎ যখন আমরা হ্রস্ব ই আর হ্রস্ব উ উচ্চারণ করি তখন আমাদের জিহ্বা উপরের অবস্থানে চলে যায়, উচ্চে উঠে যায়। অর্থাৎ জিহ্বা যখন উপরের দিকে উঠে যায় তখন মুখের ভেতরের যে ফাঁকা বা খালি জায়গাটি ছিল সেটি ভরাট হয়ে যায়। সেই জন্য হ্রস্ব এবং হ্রস্ব উকে আমরা বলতে পারি সংবৃত স্বরধ্বনি। আমরা এ আর ও যখন নিচে নামলাম একটু, তখন এটাকে আমরা বলতে পারি অর্ধ সংবৃত, অর্থাৎ একটু অর্ধেক ভাবে এটি কি হচ্ছে বলুন তো, অর্ধেক ভাবে মানে উপর থেকে জিহ্বা একটু নিচে নেমে গেল, এখনো বদ্ধ অবস্থায় আছে কিন্তু একটু উপর থেকে ফাঁকা হলো, একটু মুক্ত হলো, সেই জন্য এটাকে বলা হচ্ছে অর্ধ সংবৃত। এবার আমি যদি বলি অর্ধ বিবৃত কি হবে, মানে আরেকটু নিচে নামবে। দেখুন জিহ্বা আরেকটু নিচে নেমে গেল, তো জিহ্বা যখন আরেকটু নিচে নামছে তখন ফাঁকা জায়গাটা আরেকটু মানে ভেতরের যে বিবরটি সেটি আরেকটু ফাঁকা হচ্ছে, মুক্ত হচ্ছে। এবং সবার শেষে আমরা যখন আ লিখব তখন আমরা দেখব এটি সম্পূর্ণরূপেই উন্মুক্ত হয়ে গেল, বিবৃত। তাহলে এই যে মৌলিক স্বরধ্বনির যে ডিভিশনটা করলাম এটা আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। প্রশ্ন থাকলে করবে না, প্রশ্ন থাকলে অবশ্যই করে নেবেন, কারণ জিজ্ঞাসা করে জানাটা বড় জিনিস। আমাদের পরীক্ষা আহ, হবে অবশ্যই, কিন্তু কথা হচ্ছে তার আগে যদি আমরা নিজেদেরকে প্রস্তুত না করতে পারি। ব্যাকরণে এবছর দেখা যাচ্ছে যে এমনটাও হতে পারে যে গেজেট চেঞ্জ হয়ে যাবে, তো আগে যেটা আমাদের 55 বা 60 নম্বরের পরীক্ষা হতো সেই সিস্টেমটা হয়তো এখন আর রাখবে না। সেটা হয়তো এমনও হতে পারে যে প্রিলি এবং মেন্সের অন্তর্ভুক্ত হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আরো বেশি ব্যাকরণ থেকে প্রশ্ন আসতে পারে, যেটুকু আসতো এতদিন তার থেকে বেশি প্রশ্ন কিন্তু আরো আসতে পারে বা আসবে ব্যাকরণ থেকে, এটা আমরা নির্দ্বিধায় বলতেই পারি। তো যেটুকু করতে হবে খুব ভালো করে করতে হবে এবং অনুশীলন করতে হবে, বারংবার প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা দিতে হবে, এছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। তো আহ উচ্চারণের উপরে ভিত্তি করে আমরা কিন্তু স্বরের আরো কিছু ভাগ করতে পারি। আগেরটা ছিল গঠনগত ভাগ, এবার উচ্চারণের প্রকৃতি বা রীতি অনুসারে, উচ্চারণের প্রকৃতি অনুসারে বা রীতি অনুসারে আমরা আরো দুটো ভাগ মূলত করে থাকি। আমরা তিনটে ভাগ করি, তো আমরা তিনটেই লিখি, অসুবিধা নেই। একটি হচ্ছে হ্রস্ব স্বর, একটি দীর্ঘ স্বর, এবং অপরটি আপনারা সবাই জানেন প্লুত স্বর। ঠিক তো? আচ্ছা, হ্রস্ব স্বর কাকে বলে? যে স্বর উচ্চারণে
কম সময় লাগে তাকে হ্রস্ব স্বর বলে, ঠিক কি না? হ্যাঁ স্যার। কি কি? অ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এবং আমরা যদি উচ্চারণে তো এটাকে পাই না, আমরা যদি লিখি আর কি, তাহলে আমরা পাবো রি। আচ্ছা, রি এর না এখন আর মাত্রা হয় না, সুতরাং আমি যে মাত্রাটা দিয়ে ফেললাম এটা দেওয়ার দরকার নেই। তো রি এর না এখন মাত্রা নেই, মাত্রাহীন বর্ণ কিন্তু রি। আগে অর্ধমাত্রা আমরা দেখতাম, কিন্তু এখন কিন্তু মাত্রাহীন। আপনারা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠটি একটু দেখেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে মাত্রা দেওয়া হচ্ছে না বা দেওয়া হয়নি। মনে রাখবেন, হ্রস্বস্বর সর্বদা এক মাত্রার হয়, এক মাত্রা। ছন্দ আমাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ভাষার ক্ষেত্রে। তো এখানে আমরা এক মাত্রা দু মাত্রা এসব পড়ি আর কি। তো এই হ্রস্বস্বর এক মাত্রার হয়। দীর্ঘস্বর কি কি আছে? দীর্ঘস্বর কি কি আছে? আমরা দীর্ঘস্বর বলতে পারি অ এর পরবর্তী আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও এবং ও, এইগুলো। এবং আর একটা আমাদের বলতেই হয়, সেটা বর্ণের নয়, সেটা ধ্বনিতে, সেটা হচ্ছে এ। এ কিন্তু উচ্চারণ করতে আমাদের একটু বেশি সময় লাগে। এ, আমরা দেখুন একটু টেনেই বললাম এ। আমরা অ বলতে যত সময় লাগে, এ বলতে তার থেকে একটু বেশি সময় লাগে। সুতরাং এটি হচ্ছে দীর্ঘস্বর। তাহলে এদের উচ্চারণের মাত্রা কত? 2 মাত্রা। আর প্লুত স্বর কাকে বলে? প্লুত স্বর বলে আলাদা কোনো স্বরধ্বনি হয় না। হ্রস্বস্বর বা দীর্ঘস্বরকে যদি দীর্ঘ সময় ধরে টেনে উচ্চারণ করা হয় বা টেনে টেনে উচ্চারণ করা হয়, সেই টেনে টেনে উচ্চারণ করাকে বলা হয় প্লুতস্বর। এর মাত্রা 2 প্লাস হয়ে থাকে, এর মাত্রা 2 এর বেশি এর মাত্রা হয়ে থাকে। তাহলে উচ্চারণের প্রকৃতি বা রীতি অনুসারে আমরা দুটি ভাগ মূলত করি। আরেকটি আমরা করে থাকি প্লুতস্বর। তবে হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর এটা আপনাদের মনে রাখলেই চলবে। তাহলে আমাদের এই যে স্বরধ্বনির যে বিষয়টা গেল, সেই বিষয়টা কিন্তু মোটামুটি এইটুকুই স্বরধ্বনি। এবার আমরা পরবর্তীকালে ব্যঞ্জন ধ্বনির দিকে যাব, কিন্তু তার আগে এখান থেকে কারোর কোনো প্রশ্ন আছে কিনা করতে পারেন। স্যার তবে উচ্চারণের প্রকৃতি অনুসারে তাহলে ধ্বনি বলবো 3, এটাই তো বলবো? হ্যাঁ, 3 প্রকার। 3 পেপার, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আমি একটুখানি আপনাদেরকে জানাবো, সেটা স্বরধ্বনির ক্ষেত্রেই জানাবো। সেটি হচ্ছে উচ্চারণ। আচ্ছা, ব্যঞ্জন ধ্বনির তো উচ্চারণের একটা স্থান আছে, আছে না? যে কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত এবং ওষ্ঠ, এরকম আছে না? মূর্ধা, দন্ত, ওষ্ঠ, 5টা ভাগ আছে। হ্যাঁ স্যার, আচ্ছা। এছাড়াও কণ্ঠনালীও আছে, দন্তমূলীও আছে। তো ওই রকম না, স্বরধ্বনির ক্ষেত্রেও উচ্চারণের কিছু স্থান আছে, কিন্তু তার মানে এই নয় যে স্বরধ্বনি উচ্চারণ করবার সময় আমাদের জিহ্বা মুখের ভেতরে কোথাও গিয়ে আমাকে টাচ করে যাচ্ছে, এমনটা নয়। কিন্তু জিহ্বার তার কাছাকাছি যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা উচ্চারণ স্থান অনুযায়ী একটু স্বরধ্বনির ভাগটা দেখে নিই। উচ্চারণ স্থান, স্থানানুযায়ী স্বরধ্বনির শ্রেণী। আমরা ভাগটা দেখি। প্রথমে প্রথমে আমরা লিখে ফেলি অ আর আ, এই দুটো। অ আর আ, এই অ আর আ এটাকে বলা হয় কণ্ঠস্বর, কারণ এদের উচ্চারণ স্থান প্রায় কণ্ঠের কাছাকাছি। তবে জিহ্বা যে ওখানে গিয়ে লেগে যাচ্ছে এমনটা নয়, বা স্পর্শ করছে এমনটা নয়। আমার কথা বুঝতে পারছেন তো? জিহ্বা কিন্তু স্পর্শ করছে না, ওর কাছাকাছি অবস্থানে যাচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। 2 নম্বর আমরা বলতে পারি হ্রস্বই, দীর্ঘই এবং এ, এই তিনটেকে আমরা একত্রে ধরব।
এই তিনটেকে এ এ এই এটা কিন্তু তালব্য, মানে তালুর কাছাকাছি যাচ্ছে জিহ্বা, তাহলে এটাকে আমরা তালব্য স্বর বলি। 3 নম্বর আমরা বলবো হ্রস্ব উ এবং দীর্ঘ উ। উ উ এটা হচ্ছে ওষ্ঠ স্বর। ঠোঁট গুলো দেখুন কাছাকাছি চলে আসছে, এবারে গোল হয়ে যাচ্ছে, দেখুন উ, হ্রস্ব উ, দীর্ঘ উ। এবার আমরা চলে আসবো পরে 4 নম্বরে, সেটা হচ্ছে রি। রি কিন্তু অ্যাকচুয়ালি ধ্বনি নয়, রি হচ্ছে বর্ণ। এই রি এর উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। তাহলে মূর্ধন্য স্বর এটাকে আমরা বলতে পারি, মূর্ধাই বলে লিখলাম আর কি, অসুবিধা নেই। 5 নম্বর আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, আর 4টে বাকি আছে, এ আর ওই। এ ওই হচ্ছে, এখানে দুটো স্থানের সামঞ্জস্য বিধান করতে হয়, একটা হচ্ছে কণ্ঠ আর একটা হচ্ছে তালব্য। কণ্ঠ তালব্য স্বর বলা হয় এ আর ওইকে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে ও আর ও, এটাকে বলা হয় কণ্ঠস্থ স্বর। কণ্ঠস্থ কথার অর্থ হচ্ছে কণ্ঠ রয়েছে, আমি আলাদা করেই লিখছি, আর ওষ্ঠ, কণ্ঠ ওষ্ঠ স্বর, এটাকে সন্ধি করলে হয় কণ্ঠস্থ। তো উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনির শ্রেণী বিভাগ আমরা কিন্তু করলাম, এটা পুরো একদম ডিটো মনে রাখার চেষ্টা করবেন। তাহলে স্বরধ্বনি হয়ে গেল। এবার আমাকে বলুন যে আর কারুর এখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা। বলুন। কোনো প্রশ্ন? স্যার তালব্য যেটা বলছেন মানে তালু, আমরা যেমন চ ছ যদি দেখি তাহলে চ ছ এটা তালুতে হচ্ছে। হুম আহ, হুম তাহলে হচ্ছে। এই যেটা আমি এ ওই কণ্ঠ তালব্য, যেটা কণ্ঠ হচ্ছে বুঝতে পেরেছি, কিন্তু তালব্যটা নিচের তালু আসছে, সেক্ষেত্রে কি তালব্য বলতে হবে? হ্যাঁ, এ ওই, আপনারা আমি যেরকম ভাবে উচ্চারণ করছি ওইভাবে উচ্চারণ করতে হবে। এ এ দেখুন তালুর কাছে জিভটা প্রায় চলে গেছে, দেখুন উচ্চারণ করুন, এ বলুন এ। মানে সেটা নিচের তালু হচ্ছে তো। নিচের তালু, এ দেখুন উপরের দিকে জিভটা যাচ্ছে কিনা দেখুন। সেটাই তো দেখছি স্যার। হ্যাঁ বলুন। এ উপরের দিকে যাচ্ছে না জিভটা? এ এ বললে এ উপরের দিকে জিভটা যাচ্ছে না, হ্যাঁ দাঁতের হ্যাঁ কাছের দিকে যাচ্ছে না, দাঁতের একটু উপরের দিকে। হ্যাঁ 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 তাহলে তালু কোন জায়গাটাকে বলে বলুন? তালু কোন জায়গাটাকে বলে? হ্যাঁ হ্যাঁ স্যার, তালু বলে দাঁতের উপরের অংশটিকে, ঠিক তাই তো? আছে। ওই যে ওই শক্ত যে মানে দন্তের গোড়ার যে দিকটা, হুম মানে দাঁতের উপরের যে অংশটা। হুম হুম তাকে তো তালু বলে। তাহলে ওখান থেকে উচ্চারিত হচ্ছে, আমরা বুঝতে পারছি। আমরা যদি একটু পরিষ্কার করে উচ্চারণ হ্যাঁ করি, হ্যাঁ উচ্চারণ করতে হবে সঠিকভাবে। এ ওই এরম করে বললে হবে না। এ এ বলার সময় দেখবেন আপনার সঠিকভাবেই উপরের দিকে জিভটা উঠে যাচ্ছে, ওই তালুর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। তো এইটা হচ্ছে কণ্ঠ তালব্য স্বর, বুঝতে পেরেছেন? এবার আচ্ছা, তাহলে স্বরধ্বনি নিয়ে কারোর কোনো সমস্যা নেই তো? না স্যার। আচ্ছা, এবার আসছে হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আসছে ব্যঞ্জন ধ্বনি। তো ব্যঞ্জন ধ্বনি কিন্তু অনেকটা বড় একটা পার্ট। তো আজকে কি কমপ্লিট করব নাকি পরের দিন করব?
ব্যঞ্জন ধ্বনিটা কি আমার আজকে কোনো শেষ করবো সমস্যা নাকি নেই, পরের দিন? করিয়ে দিতে পারেন। হ্যাঁ বলুন। আমার কোনো সমস্যা নেই, এবার বাকিটাই বলতে পারবো না। সবাই একটু বলেন, বা সবাই একটু বল। কোনো সমস্যা নেই স্যার, করিয়ে দিতে পারেন। অসুবিধা নেই, তাই তো? হ্যাঁ স্যার, করিয়ে দিতে পারেন। ঠিক আছে। দেখুন, ব্যঞ্জন, ব্যঞ্জন কথার অর্থ কি? বাধাপ্রাপ্ত হওয়া। তাহলে যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখের ভেতরে কোনো না কোনো স্থানে বাধাপ্রাপ্ত হয়, তাকে আমরা কি বলি? ব্যঞ্জন ধ্বনি বলি। এবার প্রশ্ন হলো, ব্যঞ্জন ধ্বনি কটি আর ব্যঞ্জন বর্ণ কটি? এটা হচ্ছে প্রশ্ন। ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি 30টি। আর ব্যঞ্জন বর্ণ কটি? উনচল্লিশ। 39টি স্যার। 39টি। কিন্তু আমরা যদি উচ্চারণ করতে করতে যাই, মানে লিখতে লিখতে যাই, তাহলে দেখতে পাবো 40টা হচ্ছে। তাহলে কোনটাকে বাদ দিয়ে দিল বর্তমানে? আগে তো 40টাই ছিল। বটা ডবল ছিল স্যার। আমি বর্গীয় বয়ের মানে একটা বর্গীয় ব আছে, একটা অন্তস্থ ব আছে, তো ওই বটাকে তো এখন আর ধরা হয় না। কোনটাকে ধরা হয় না? অন্তস্থ ব। স্যার কে অন্তস্থ বাদ ব, দেওয়া হয়েছে। জ না ব? কোনটাকে? অন্তস্থ ব। একদম, অন্তস্থ ব। মানে আমরা যদি বলি অন্তস্থ ব, এই ব, ব অ্যাকচুয়ালি এর উচ্চারণটা হচ্ছে কি? ওয়া। এর উচ্চারণটা কি? ওয়া। এই, এইটাকে এখন বর্তমানে আর বর্ণের মধ্যে আনা হচ্ছে না, কিন্তু আহ বাকিগুলোকে আনা হচ্ছে, বাকিগুলো বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ 39টি, কিন্তু ব্যঞ্জন ধ্বনি 30টি। আমরা কি কি আছে বা কি কি নেই সেগুলো আমরা জানবো। তো ব্যঞ্জন বর্ণগুলোকে আমরা যদি ব্যঞ্জন বর্ণ লিখে ফেলি, তাহলে কোনগুলো ব্যঞ্জন বর্ণ আর ব্যঞ্জন ধ্বনি একটু দেখি। তো আবার সেই ছোটবেলার মতন লিখছি, অসুবিধা নেই, একটুখানি জেনেই নি। অনেকেই জানি, আবার অনেকে আবার জানিও না। ক খ গ ঘ ঙ। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। অন্তস্থ য় বা ইয়, র, ল। পটাকে কি আর লিখবো? না স্যার। এইবার তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। তারপরে কি লিখবো? ডয়ে বিন্দু র আর ঢয়ে বিন্দু র। তারপরে কি লিখবো? তারপরে কি লিখবো বলুন? অন্তস্থ, তাই তো? অন্তস্থ। হ্যাঁ স্যার। তারপরে কি লিখবো? খণ্ডত্ব, মানে খণ্ডত। খণ্ডত্ব, অনুস্বর, তারপরে বিসর্গ, অনুস্বর, তারপরে বিসর্গ, তারপরে চন্দ্রবিন্দু, তাই তো? তাহলে দেখি তো, এখানে 5টা 25টা, 25 আর 3 28 আর 4 32 আর 2 34 আর 5 39, এইগুলো বর্ণ। কিন্তু আমরা এবার এখান থেকে একটু ধ্বনি বার করি। ক বর্গের এই 5টাই হচ্ছে ধ্বনি। ক
ক, খ, গ, ঘ, ঙ, এই পাঁচটাই ধ্বনি। চ বর্গের চ, ছ, বর্গীয় জ, ঝ, এই চারটে ধ্বনি। ট বর্গের ট, ঠ, ড, ঢ, এই চারটে ধ্বনি। ত বর্গের ত, থ, দ, ধ, দন্ত ন, এই পাঁচটাই ধ্বনি। আর প বর্গের প, ফ, ব, ভ, ম, এই পাঁচটাই ধ্বনি। আর এইবার এইখান থেকে আমরা এক এক করে যাচ্ছি। হ্যাঁ, এইখান থেকে পেয়েছি, এখান থেকে পেয়েছি, এখান থেকে পেয়েছি, এটার থেকে বের করেছি, এটার থেকে বের করেছি। এবার এখান থেকে বের করব দুটো র আর ল। এখান থেকে বের করব তালব্য স। কি বের করব? তালব্য স। আর কি মূর্ধন্য ষ কি ধ্বনি? না স্যার, শুধু সই তো। শুধু কি তালব্য স? হ হবে, হ হবে। আর হতে হবে। দন্ত স হবে দন্তে, না? হ্যাঁ স্যার হবে। এক মিনিট। তালব্য স, দন্ত স এবং হ, তিনটে হবে। আর এখান থেকে দুটোই হবে। তাহলে কটা হচ্ছে বলুন তো? 25। 25 এখান থেকে 23টা হলো। 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে কটা হচ্ছে এখানে টোটাল? 30টা হচ্ছে, তাই তো? 30টা ধ্বনি আছে। তার মধ্যে দেখুন ক থেকে ম পর্যন্ত এই 25টা যে স্পর্শ বর্ণ, তার মধ্যে যদি আমরা বলি যে স্পর্শ ধ্বনি কটি, তাহলে আমরা কটি পাবো স্পর্শ ধ্বনি? স্পর্শ ধ্বনি কটা পাবো? 23টা পাবো, তাই তো? তাহলে ব্যঞ্জন বর্ণ 39টা, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা, আমরা পেয়ে গেলাম। এবার উচ্চারণের স্থান অনুযায়ী ভাগ আছে ব্যঞ্জন। ব্যঞ্জনের ভাগ আছে উচ্চারণের স্থান অনুযায়ী। কতগুলো ভাগে ভাগ করা যায় দেখি। উচ্চারণ স্থান, উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন। 1 নম্বর আমরা বলতে পারি কণ্ঠ ব্যঞ্জন। কণ্ঠ ব্যঞ্জন তাহলে কোনগুলো? তাহলে আমাদের কণ্ঠ ব্যঞ্জন কোনগুলো? ক আছে, খ আছে, গ আছে, ঘ আছে, উ আছে। আরেকটা আছে, বলুন তো, কে বলতে পারবেন? স্যার হ। কিন্তু স্যার হকে তো কণ্ঠ নালীও বলা হয়। না, হ তো আমি বলিনি, আরেকটা আছে। আমি ধ্বনি এবং বর্ণ একসাথেই বলছি কিন্তু, সুতরাং এইটা কিন্তু অবশ্যই আপনাকে বলতে হবে। তাহলে কণ্ঠ ব্যঞ্জনের মধ্যে আরেকটা পড়ছে, কি পড়লো? অনুস্বর পড়ছে। কি পড়ছে? অনুস্বর। আচ্ছা, একটা জিনিস ভালো করে বুঝুন, এই যে উ আর অনুস্বর, এই দুটোর উচ্চারণ কি একই না? হ্যাঁ স্যার। তাহলে আমরা অনুস্বরকে হ্যাঁ স্যার, ধ্বনি বলবো একই। নাকি উঙকে ধ্বনি বলবো? উমং। উঙকে ধ্বনি বলবো, ঠিক। উঙকে ধ্বনি বলবো, অনুস্বরকে কিন্তু ধ্বনি বলবো না। এবার আরেকটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবেন, যেটা এখানে বলতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে যখন এই কণ্ঠ ব্যঞ্জন আমরা উচ্চারণ করি, তখন জিহ্বার মূল মানে আমাদের পেছন দিকটা, জিহ্বাটা, সেটা কণ্ঠকে স্পর্শ করে। আচ্ছা, কণ্ঠ ওই জায়গাটা কেমন, নরম না শক্ত? বলুন।
কণ্ঠ এই জায়গাটা কি শক্ত না নরম, যেখানে লেগে স্পর্শ করে এই ধ্বনিগুলো উচ্চারিত হয় বা এই বর্ণগুলো উচ্চারিত হয়? জানি না। ওই জায়গাটা হচ্ছে নরম, ঠিক আছে? স্নিগ্ধ, স্নিগ্ধ বা নরম। সেই জন্য কণ্ঠ ব্যঞ্জনের আরেকটা নাম স্নিগ্ধ তালব্য ব্যঞ্জন। কি বললাম? কণ্ঠ ব্যঞ্জনের আরেকটা নাম হচ্ছে স্নিগ্ধ তালব্য ব্যঞ্জন, কারণ ওটা খুব নরম জায়গা। তালু একটা হচ্ছে শক্ত তালু, একটা হচ্ছে স্নিগ্ধ তালু। তো সে শক্ত তালু তো নয়, ওটা ওটা হচ্ছে নরম ওই জায়গাটা। সেই জন্য ওটাকে বলা হচ্ছে স্নিগ্ধ তালব্য ব্যঞ্জন। ক্লিয়ার? স্নিগ্ধ তালব্য ব্যঞ্জন বলা হয়। বলুন, অসুবিধা থাকলে বলবেন, হ্যাঁ? চুপচাপ শুনলে কিন্তু হবে না। 2 নম্বর আমরা বলতে পারি কণ্ঠনালীয় ব্যঞ্জন। কণ্ঠনালীয় ব্যঞ্জন কেবলমাত্র হকে বলা হয়, এবং আরেকটি, যে যদিও সেটি ধ্বনি নয়, বর্ণ, সেটিকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে বিসর্গ। এবার কেন বিসর্গকে বলা হচ্ছে, দেখুন, আমরা যখন উচ্চারণ করি না, বিসর্গর যে উচ্চারণটা হয় সেটা অ্যাকচুয়ালি কিন্তু, দেখুন, একটু যদি ভালো করে মাইনিউটলি একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন যে এই বিসর্গের উচ্চারণটা কিন্তু হয়ের মতো নয়। কিসের মতো নয়? বুঝতে পারছেন না? হ্যাঁ স্যার, হয়ের মতো হয়। হ্যাঁ, হয়ের মতো হ্যাঁ নয়। স্যার, ভয়ের মতো হবে বললে। এবার এই যে কণ্ঠনালীয় ব্যঞ্জন কাকে বলে, যে ব্যঞ্জনগুলো, তার মানে এই যে দুটো ব্যঞ্জন, তার মধ্যে এই হটাকেই আপনি বলুন না কেন, এটা যখন উচ্চারণ করবেন তখন জিহ্বার পেছনের দিকটা, মানে মূল অংশটা, সেটা কণ্ঠনালীর যে পেশি আছে, যেটাকে কণ্ঠনালী পেশিটাকে সংকুচিতও করা যায় আবার প্রসারিতও করা যায়, সেই কণ্ঠনালীর পেশিটাকে সংকুচিত করে উচ্চারিত হয়। সেই জন্য এদেরকে কণ্ঠনালীয় ব্যঞ্জন বলে। তাহলে কণ্ঠনালীয় মানে কি? কণ্ঠনালীকে সংকুচিত করে উচ্চারিত হয়, সেই জন্য এদেরকে বলা হয় কণ্ঠনালীয় ব্যঞ্জন। দেখবেন, যদি আপনি কণ্ঠনালীকে সংকুচিত না করেন, তাহলে আপনি হ উচ্চারণ করতে পারবেন না। আপনি যখন একটু উচ্চারণ করতে যাবেন না, দেখবেন হটা যখন উচ্চারণ করবেন, তখন একটা গলায় যেন একটা মনে হচ্ছে যেন একটা ঘর্ষণ তৈরি হচ্ছে, হয় না? আপনি যদি হ বলেন, হ, তাহলে দেখুন তো ওখানে ঘর্ষণ তৈরি হয় কিনা। হ্যাঁ স্যার, হচ্ছে। তাহলে এই যে ঘর্ষণটা হচ্ছে বলেই কিন্তু আসলে ওই গলার যে পেশিটা, মানে কণ্ঠনালীর যে পেশি, সেটা সংকুচিত হয় বলেই কিন্তু এরকম অবস্থান তৈরি হয়। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন। এবার আমরা চলে আসি তালব্য ব্যঞ্জন। তালব্য, তালব্য ব্যঞ্জন কি কি? তালব্য ব্যঞ্জন কি কি? চ, ছ, এইটা। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইঙও আছে, ইঙ ব্যঞ্জন, আমি বর্ণটাও এর মধ্যে ইনক্লুড করছি। আরো আছে তালব্য স, আছে না? অন্তস্থ জ, হ্যাঁ স্যার, মূর্ধন্য ষ। না, মূর্ধন্য স হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। তালব্য স, অন্তস্থ জ আর অন্তস্থ, এইগুলোও কিন্তু তালব্য ব্যঞ্জনের উদাহরণ। এই তালব্য ব্যঞ্জন যেখান থেকে উচ্চারিত হয় সেটা হচ্ছে শক্ত তালু, অর্থাৎ যে ব্যঞ্জনগুলো উচ্চারণ করবার সময় জিহ্বার মাঝখানের অংশ বা সামনের দিকের অংশটি, সেটি শক্ত তালুকে স্পর্শ করে, যেটা দাঁতের পেছন দিকে রয়েছে, সেই জায়গাকে স্পর্শ করে, তাদের বলা হয় তালব্য ব্যঞ্জন। কি বললাম, বুঝতে পারলেন? তাহলে এই যে এগুলো হচ্ছে তালব্য ব্যঞ্জন। কেন এগুলো উচ্চারণ করবার সময় আমাদের জিহ্বার সামনের দিক বা মধ্যভাগ
আমাদের দাঁতের পশ্চাৎ দিক অর্থাৎ শক্ত তালুতে স্পর্শ করে, সেই জন্য এদেরকে বলা হয় তালব্য ব্যঞ্জন। আচ্ছা, পরে দেখুন মূর্ধন্য ব্যঞ্জন। মূর্ধন্য ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন অর্থাৎ যে ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণ করবার সময় জিহ্বার সামনের দিকটা উল্টে গিয়ে তালুর উপরের অংশ মূর্ধাতে স্পর্শ করে এবং সর্বোচ্চ তালু ওটাকে বলা হয়, মানে তালুর একদম উপরেই ভাগ, এবং ধ্বনি উচ্চারিত হয়, তাকে বলা হয় মূর্ধন্য ব্যঞ্জন। এই মূর্ধন্য ব্যঞ্জন কি কি আছে? ট আছে, ঠ আছে, ড আছে, ঢ আছে, মূর্ধন্য ন আছে, মূর্ধন্য স আছে, ডয়বিন্দু র আছে, ঢয়বিন্দু র আছে, আর কি আছে? এই কটাকে বলা হয় মূর্ধন্য ব্যঞ্জন। ভালো করে বুঝে নিন। তাহলে এইগুলোকে বলা হয় মূর্ধন্য ব্যঞ্জন। এবার পরবর্তীতে 5 নম্বরে আমরা বলবো দন্ত ব্যঞ্জন। দন্ত ব্যঞ্জন মানে একদম ইজি, দাঁতের থেকে উচ্চারিত হয়, জিহ্বা দাঁতে স্পর্শ করে। কি কি আছে? ত আছে, থ আছে, দ আছে, ধ আছে, আর কি আছে? ত থ দ ধ, এইগুলো আছে। আরেকটা জিনিস আছে, সেটি হচ্ছে তয়ের খণ্ডিত অংশ, যেটাকে আমরা কি বলি? খণ্ডত। কি বলি? খণ্ডত, খণ্ডত। খণ্ডত, এটা আছে। স্যার দন্তান্নকে আমরা কি এখানে নেব না? না, দন্তন্যকে আমরা দন্তমূলীয়তে নেব। দন্তমূলীয় আচ্ছা আচ্ছা আছে, আচ্ছা। ভাগ আছে, দন্তমূলীয় আছে। দন্তমূলীয় মানে দাঁতের গোড়া থেকে স্পর্শ করে উচ্চারিত হয়। ঠিক আছে। পরেরটা হচ্ছে আমাদের ওষ্ঠ ব্যঞ্জন। ওষ্ঠ ব্যঞ্জন কি কি আছে? প, ফ, ব, ভ, ম, আর কি আছে? আর কিছু আছে? না স্যার। নেই। এবার আমাদের বাকি আছে দন্তমূলীয় ব্যঞ্জন। কণ্ঠনালীয় আগেই বলেছি। দন্তমূলীয় মানে দাঁতের গোড়াতে লেগে স্পর্শ করে উচ্চারিত হয়। যেমন দন্ত ন, র, বয়শূন্য র, ল, আর দন্ত স, এই চারটেকে বলা হয় দন্তমূলীয় ব্যঞ্জন। এগুলো কিভাবে উচ্চারিত হয়? কারণ এগুলো উচ্চারণ করবার সময় আমরা দেখা যায় যে জিহ্বার অগ্রভাগ দাঁতের মূল বা গোড়াকে স্পর্শ করে, সেই জন্য এদেরকে বলা হয় দন্তমূলীয় ব্যঞ্জন। হয়েছে? তাহলে এই ভাগগুলো বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার ব তো কোনটা? ব স্যার। ব লিখিনি ওষ্ঠতে। হ্যাঁ স্যার লেখা আছে তো। আপনি কি অন্তস্থ বয়ের কথা বলছেন? হ্যাঁ স্যার, মানে দন্তস্থ যেটা আছে সেটাতে তো বটা ওটা ধরা হয় না। হ্যাঁ হ্যাঁ, দন্তস্থতে বটাকে ধরা হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমি যেহেতু বটাকে এখন বর্ণের মধ্যে ফেলিনি, তাই আমি ওটা আর বলিনি। ঠিক আছে। কিন্তু আচ্ছা অ্যাকচুয়ালি স্যার, ঠিক। অ্যাকচুয়ালি আমি বলে দিই, দন্তষ্ঠ, দন্তষ্ঠ বানান কি হবে? দন্ত যোগ ওষ্ঠ করলে হয় দন্তৌষ্ঠ। দন্তৌষ্ঠ ব্যঞ্জন। এর মধ্যে অন্তস্থ ব পড়ে, তা আমরা তো অন্তস্থ ব বলবো না, ওটাকে আমরা বলবো ওয়া। কেন ওয়া বলবো? কারণ দাঁত এবং ওষ্ঠ এই দুটোর স্পর্শ এখানে গুরুত্বপূর্ণ। ওয়া, ওয়া, এখানে দেখুন দন্ত ওয়া, এখানে দাঁত এবং ঠোঁট এই দুটো সমানভাবে কাজ করছে। একটু উচ্চারণ করে দেখুন, অন্তস্থ ওয়া, ওয়া। এই যে ওয়া বলছেন, তখন দেখছেন যে দাঁতের কাছে জিভটা চলে যাচ্ছে, আবার ঠোঁট দুটো সংকুচিত হচ্ছে, সেই জন্য এটাকে দন্তস্থ ব্যঞ্জন বলে। কিন্তু যেহেতু এটাকে আমরা বর্ণের মধ্যে ফেলিনি, সেই জন্য এটাকে আমরা আলাদা করে আর ভাগের মধ্যে রাখছিলাম না। যেহেতু আপনি বললেন, তাই আমি এটা বলে দিলাম। যদি পরীক্ষায় দেয় বা জিজ্ঞাসা করে, তাহলে এটা অবশ্যই দন্তস্থর মধ্যেই ফেলবে, অন্তস্থ বা।
তাহলে উচ্চারণ স্থান অনুযায়ী ভাগগুলো কি বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে দন্তস্থ মানে উচ্চারণ স্থান অনুযায়ী করলাম, এইটুকুতে কারোর কোনো প্রশ্ন আছে? না স্যার। ঠিক আছে, আজকে তাহলে আমরা এটুকুই করি, ঠিক আছে? কারণ অনেকটাই সময় হলো, পরের দিন বাকিটা করব। হ্যাঁ প্রবলেম? স্যার। ওকে। অসুবিধা নেই তো? না না স্যার, অসুবিধা। হ্যাঁ, পরের দিন বাকিটা করব, পরে করে ওটা সম্পর্কে কমপ্লিট করে তারপরে আমরা ধ্বনি পরিবর্তনের যে কারণ এবং ধারা আছে ওইগুলো নিয়ে তারপরে ক্লাসে করব। তো আমি ক্লাস কবে হবে বা রুটিনটা আমি গ্রুপে লিখে পোস্ট করে দিচ্ছি, পিন করে দিচ্ছি, ওই অনুযায়ী ক্লাস হবে, ঠিক আছে? সবাই একমত? হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আজকে এটুকু থাকলো। আমি এই যে রেকর্ডিংটা করেছি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? রেকর্ডিং কমপ্লিট